জামাত এনসিপিকে গালিগালাজ করে কঠিন বিপদের মুখে গণ অধিকার ছেড়ে আসা রাশেদ খান। দুপুরে গণধুলাইয়ের মুখে রাশেদ খান, বিপদের মুখে বিএনপি সরকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকেও হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায়। এই সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, শুরুতেই যদি আপনাকে জানিয়ে রাখি, গণ অধিকার সেরে আসা রাশেদ খান সে কিন্তু বিভিন্ন সময় এনসিপিকে কটাক্ষ করে কথা বলছিল এবং সেই কথার জেরে সে যেখানে যাচ্ছে এখন সেখানেই তাকে হামলা করা হচ্ছে এবং গণধোলাই দেওয়া হচ্ছে। এর মধ্যে তাকে 2 দফা গণধোলাই দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে একটা অফিসে এসেছিল, সেখানেও তেনাকে গণধোলাই দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন দেশের রাজনীতির মাঠে সম্পূর্ণভাবে আগুন ধরে গেছে। দর্শক, গত 3 সপ্তাহ যাবৎ এনসিপির উপর যেই পরিমাণ হামলা করেছে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে, তাতে করে জামাত এনসিপি এবার তারা বসে নেই, এবার তারা শোধ দেওয়া শুরু করেছে। দর্শক, রীতিমতো গণ অধিকার পরিষদ ছেড়ে আসা একজন নেত্রী বা নেতা রাশেদ খান, সে বিভিন্ন সময় এনসিপি জামাতকে পচিয়ে কথা বলার চেষ্টা করেছিল। তার কারণে এবার কঠিনভাবে গণধোলাই খেয়েছে। আপনারা জানেন কিনা জানি না, তবে গতকাল রাতে এমন একটা বক্তব্য দিয়েছে যেটা আপনিও মানবেন না, আমিও মানব না। বলেছে যে না, এনসিপি যারা আছে, হাসনাত আবদুল্লাহ বলেন, নাহিদ ইসলাম, এরা জুলাই আন্দোলনের সময় ছিল না। তাহলে কি আমরা কি ভুল দেখেছি চোখে? কথা বাড়াচ্ছি না, কি বলেছে সেটা একটু দেখব, তারপর দেখব তাকে গণধোলাই দেওয়ার বিষয়টা। আশা করি সঙ্গেই থাকবেন। তবে একটু জানাই, আপনারা কিন্তু লাইক কমেন্ট কিচ্ছুই করতেছেন না, সাবস্ক্রাইবও দিচ্ছেন না। ফিরি ভাই, আমার কষ্ট হয়ে যায়। তো দর্শক, চলুন দেখে আসা যাক। কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না, তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আবদুল্লাহরা, আরেকজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করে গত পরশুদিন আমাকে কল করে বিকালের দিকে। আমি ওই সময় কালীগঞ্জ উপজেলা, সেখানে একটি ফুটবল খেলা হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তার কল, আমি ভাবলাম যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। তো আমি তাকে মেসেজ করলাম যে আই মিসড ইয়োর কল। দেন সে সন্ধ্যার পরে আমাকে ফোন দিল, তার সাথে আমার কথা হলো। সে আমাকে বলছে যে ভাই, মানে আমি তার সিনিয়র, তো এই জন্য ভাই হিসেবে সম্বোধন করে বলছে যে আমি আজকে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছি আজকের পর থেকে আমি আসলে আর কথা বলবো না। তো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। তো আমি বললাম যে আসলে আমার এখানে ব্যক্তিগত কোনো বিষয় না, আমি যে দায়িত্বে আছি, তুমি যে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা এবং বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে গালিগালাজ করতেছো, বাজে ভাষায় কথা বলতেছো, তুমি যদি এইগুলো বন্ধ করো, আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। সে বলল, ভাই আর বললেন না, আমি ইতিমধ্যে আমার অবস্থান ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে। আমি বলেছি যে আমি আর কথা বলবো না, আমি চুপ থাকবো, কারণ আমার কারণে এত কিছু হচ্ছে। তো আমি তাকে সাধুবাদ জানালাম যে তোমার জন্য শুভকামনা থাকলো। এরপরে রাত 11টা-12টার দিকে তিনি আমাকে আবার ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম, কোথায়? বলছে যে চ্যানেল এসের বক্তব্য দেখলাম, অন্যান্য বক্তব্য দেখলাম। আমি বললাম যে তোমার সাথে আলোচনা হওয়ার আগে এই টকশো আগে হয়েছিল, এটা রেকর্ডেড ছিল, পরবর্তীতে তারা এখন কাটিং গুলো প্রকাশ করতেছে, আর আমার এই বক্তব্য তোমার সাথে আলোচনা হওয়ার আগে। তিনি আমাকে বললেন যে আপনি আমাদের বাসায় আসতেন, মানে মন্ত্রীপাড়ায়, এবং আপনি আমাদের কাছ থেকে প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমি নাহিদ আসিফদের কাছ থেকে 5 লাখ করে টাকা নিতাম। এটা কি বললো? মূলত আমার কাছে মনে হচ্ছিল যে সে রেকর্ড করবে, রেকর্ড করে হয়তো ছেড়ে দিবে, মানে আমার চরিত্র হনন করার জন্য। দেখেন, আসিফ সাহেবরা যে মেসে থাকতো, সেই ম্যাচ ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে
2000 1000 ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, তাই না? এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে মেসে থাকতো সেই মেস ভাড়াটা আমিই সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই, কিন্তু আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সেই মেস ভাড়াটা, কারণ মোবাইল লাগলে কেউ ভর্তি হবে, সেই টাকাগুলো আমরা সংগ্রহ করে দিতাম। আজকে আমাকে উল্টো বলছে যে আমি নাকি মাসে মাসে গিয়ে প্রায় গিয়ে নাকি আমি নাহিদের বাসা থেকে টাকা আনতাম 5 লাখ করে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে তথ্য থাকলে ফাঁস করে দাও। সে বলছে যে আপনার সব ফাঁস করে দেয়, করো, সমস্যা নাই তো। এরপরে বললো যে আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। আমি তো আবার আরেকবার আকাশ থেকে পড়লাম। তো আমি তাকে বললাম আমার কোনো ফ্ল্যাট নাই, তোমার কাছে তথ্যপত্র থাকলে সব ফাঁস করে দাও। এইভাবে সে একটু মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো আমি এ বিষয়ে ফেসবুকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যেহেতু কথা বলেছে, এই ধরনের কথাবার্তা বললো, হয়তো রেকর্ড করে কোনো কিছু তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করতে পারে, যে কারণে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আবার আমি স্ক্রিনশট শেয়ার করেছি। কেউ কেউ বলছে যে এটা তো মুখের কথা, প্রমাণ তো নাই, তো প্রমাণ আমি ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে ফেলেছি। তো আমি আসাদউদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে, যে কারণে আমি এনসিপিকে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সেভাবে যে আজকে যদি ভালো কথা বলি, মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। তো আজকে আরেকজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে একটি দেশের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন, সিনেটর। তো তিনি খুব ভালো বলতেন, লিখতেন, কিন্তু তিনি আসলে মানুষের কাছে তার অবস্থান তৈরি করতে পারছিলেন না। এরপরে তিনি পর্ণ তারকা হইলেন, মানুষ এরপরে তাকে চিনল। তো চেনার পরে হঠাৎ বেশ বছর দুয়েক পরে সে জনগণের কাছে ক্ষমা চাইল। তো জনগণ তো তাকে ক্ষমা করে দিল। তার মানে কি, খারাপের মধ্য দিয়ে সে তার পরিচিতি তৈরি করলো, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে সে ফেরেশতা হয়ে গেল। তো এনসিপির রাজনীতি হলো ঠিক এইরকম, ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হইতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। ভাই, মানুষের খাইয়ে কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন। বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয়, আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন। ডারবিটার নামের আগে কেন করছেন? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়া 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডারবি সিগারেট। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই সমস্ত পোলাপানের হাইলাইটস করতে গিয়ে ডক্টর ইউনূস স্যার নিজের গ্রহণযোগ্যতাকে নষ্ট করেছে। আর জামাত এখন বিরোধী দল। 5 ওয়াক্তের জায়গায় আমি মনে করি যে, আমি শুনছিলাম প্রথম নাকি এই আমাদের নবীর উপরে যখন নামাজ ধার্য করা হয়, যে কয়েকটা নামাজ, প্রথম নাকি 50 ওয়াক্ত নাজিল করার, মানে সে 50 ওয়াক্ত আল্লাহর কাছে চাইছিল। পরে সেটা আবার যখন মানে এত নামাজ পড়া উম্মতের জন্য অসম্ভব হতে পারে, তাই শেষ পর্যন্ত সেটা 5 ওয়াক্তে পরিণত হয়। তো 50 ওয়াক্তের জামাতের এখন 5 ওয়াক্তের জায়গায় আমি মনে করি তাদের এক্সট্রা আরো প্রত্যেক ওয়াক্তে 10 রাকাত করে সুন্নত এবং নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আজকে তারা বিরোধী দল, তারা গত এই 10 বছরে তাদের নামে এক জায়গায় দাঁড়াইতেও পারে নাই। মানে এত বাজে কথা বলে, বাজে কথার একটা লিমিট আছে। আমি নিজে লজ্জিত হই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমাদের ইয়ারে ছিল, আমরা জানি লোক ডাকে কি ডারবি নামে, নাকি ডারবিটার নামের আগে কেন করছে? টিএসসিতে পোলাপানের পকেট হাতাইয়া 5 টাকা 10 টাকা নিয়ে খাইতো ডারবি সিগারেট, এইখানে তার নামে ডারবি যুক্ত হয়েছে। এখন সে যদি বলে মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী হওয়ার যোগ্য না, মির্জা ফখরুলের নাতির বয়স। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো গণ অভ্যুত্থান হয়েছে এদেশের ছাত্র জনতা, আম জনতা, যারা দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দেখে অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যখন মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাজপথে বহিঃপ্রকাশ ঘটেছিল, তখন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মাস্টার মাইন্ড বনে গেছে। আমি ডাকসুর ভিপি ছিলাম 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত। তো 71-এও ছাত্র সমাজই মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিল। ছাত্ররাই জাতীয় 4 খলিফার উপাধি পেয়েছিল। ডাকসুর বিপিজিএস তৎকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আসম আব্দুর রব, মাখন ভাই, শাহজাহান সিরাজ,
এরকম 4 জনের। সর্বদলীয় ছাত্র ঐক্যের আগে রাজনৈতিক দলের নেতারা এক হইতে পারে নাই। তো ছাত্ররা তো বলে নাই আমরা গভর্নমেন্ট ফর্ম করব, অমুক উপদেষ্টা বানাবো, আমরা একটা পার্টি করব। জুলাই ছিল সর্বস্তরের মানুষের, সেটাকে এই একটা অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতা নাই, তো রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে এত ভুল করতো না, অনভিজ্ঞ এই সমস্ত প্লাপানের হাইলাইটস করতে গিয়ে ডক্টর ইউনূস স্যার নিজের গ্রহণযোগ্যতাকে নষ্ট করেছে এবং এই জুলাইয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা ঐক্যকে বিভাজিত করেছে। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয়, আপনারা মনে করেন জনবিরোধী অবস্থান, আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, সরকারের উপরে চাপ তৈরি করতে হবে, চাপে রাখতে হবে, কিন্তু আমরা এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারি না যেটা আমাদের সকলের ভবিষ্যৎ হুমকিতে ফেলে। কিন্তু এনসিপি এবং জামায়াতেরা তাই করতেছে। 4 তারিখ সংবিধান সংশোধন কমিটির মিটিং, আমাকে সেই কমিটিতে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবেই, সেখানে আরো অন্য অনেকেই আছেন। জুলাই সনদ, গণভোট, আচ্ছা আপনি যদি একজনের সাথে কাট বাজাই ফেলান যে তার সাথে আমার কথাই নাই, তাহলে তো আর কিছু আলোচনা থাকলো না। আজকে এই সরকার কমিটি করেছে, প্রধানমন্ত্রী বারবার বলছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনারা কমিটিতে ঢুকেন, মিডিয়ায় কথা বলেন, পাবলিককে জানান যে সরকার আমাদের এই বিষয়গুলো মানতে চাচ্ছে না। সেইটা না করে তারা এখানে থাকলো না, তারা বিভাগে জেলায় জেলায় বের হয়ে পড়ছে। ভাই, মানুষের খাইয়ে দেয় কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন? 17 বছর আন্দোলন সংগ্রাম করে এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, কাজে মানুষ চায় দেখি সরকার 2-1 বছর কি করে। তো সরকার তো পাবলিক পালস বুঝেই এই বাংলাদেশকে, আমাদের সকলের যে প্রত্যাশা, একটা নিরাপদ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে রাষ্ট্র তার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, প্রধানমন্ত্রী অন্যদের মতো জনতার কাতারে চলে আসবেন। প্রধানমন্ত্রী সোশ্যাল ভিআইপি প্রোটোকল বাদ দিয়ে নর্মাল ভাবে চলাফেরা করতেছেন। মন্ত্রীদের পুলিশ এসকর্ট লাগবে না, ঢাকা শহরে পুলিশকে পুলিশের কাজে লাগাইতেছেন। উন্নয়ন প্রকল্প এইগুলা আম পাবলিক জানে না। এমপিদের শেখ হাসিনার আমলে 15 কোটি টাকার থোক বরাদ্দ ছিল, অর্থাৎ ইচ্ছা মতো করে প্রকল্প বানাইয়া খাইলে পকেটে ভরতে পারতো। তো এখন বিএনপি সরকার তো চিন্তা করতে পারতো 15-17 বছর পরে ক্ষমতায় পাইছি, আমার লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী এটা বাদ দিয়ে দিয়েছেন। তিনি বলছেন এমপিদের যদি প্রতিশ্রুত কোনো উন্নয়ন বাস্তবায়ন করা লাগে একটা কমিটি দিচ্ছেন, ওই কমিটিতে আপনি চিঠি লিখবেন, ওই প্রধানমন্ত্রীর দপ্তর সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করবে, অর্থাৎ দুর্নীতি রোধ করার জন্য, স্বচ্ছতা। এই সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা, হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম, সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা 2টা বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরো বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরা মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তব। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক, বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব, সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দিন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।